আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে অশেষ করুণাময়ের করুণায় তোমরা সকলে সুস্থ আছো, এই দোয়াই করি। আজকে আমরা আবার ফিরে আসলাম আমাদের বরাবরের মতো অনলাইন ক্লাসে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি তোমাদের হাতে আছে নিশ্চয়ই। আমার পরিচিতি পর্বে আমি বলে দেই, আমার নাম জলি বেগম, সহকারী শিক্ষক, জুরাইন শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সাথে যে আমি ক্লাসটা করব, সেই ক্লাসটা হলো নতুন একটি অধ্যায়। সেই অধ্যায়টি হলো পঞ্চম অধ্যায়। আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে আমাদের সিলেবাস আমি তোমাদের সিলেবাস আমরা হাতে পেয়েছি। তোমরা যদিও এখনো পাওনি। এখন যেহেতু পেয়েছি, সেই জন্য আমরা সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাসগুলো করব। আমরা যদিও দুটো অধ্যায় অর্ধবার্ষিকের সিলেবাসের বাইরে পড়িয়েছি, এতে কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে এগুলো কিন্তু কাজে লাগবে। বার্ষিক পরীক্ষায় কিন্তু আমরা সেগুলাই করতে আমাদের এগিয়ে থাকবে। তাহলে আজকে আমরা পড়বো সিলেবাস অনুযায়ী। দেখলাম আমাদের আজকে তোমাদের আরেকবার সিলেবাসটা বলে দেই। আমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের এবার আছে পঞ্চম অধ্যায়। তোমাদের আছে পঞ্চম অধ্যায়। আমরা অধ্যায়গুলো গত ক্লাসে কিন্তু আমি বলে দিয়েছিলাম, আরেকবার বলি। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, যদিও আমরা দ্বিতীয় এবং চতুর্থ পড়িয়ে ফেলেছি। প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরপরেই আছে পঞ্চম অধ্যায়। তাহলে আমাদের 4টা অধ্যায় অলরেডি শেষ। আমি তাহলে এবার পঞ্চম অধ্যায় তোমাদের পড়াবো। বাংলাদেশের সমাজ। বের করো তোমরা বাংলাদেশের সমাজ। পঞ্চম অধ্যায়ের পরে আছে তোমাদের সপ্তম অধ্যায়। আচ্ছা, বাংলাদেশের সমাজ পঞ্চম অধ্যায়টা তোমরা বের করো সবাই। আশা করি তোমরা সকলেই বসে ক্লাসটি করবে এবং সবার হাতেই বই থাকবে। বাংলাদেশের সমাজ। আজকে এই পাঠে 7টি পাঠ আছে। আমরা 1 এবং 2 ও 3, 4, 2, 3, 4 পর্যন্ত আমরা পড়িয়ে দেব। এর পরের সপ্তাহে আমরা 5, 6 ও 7 পড়িয়ে দেব। তাহলে আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ হয়ে যাবে। সকলেই তোমরা বইটি নিয়ে বসো এবং আমার সাথে সাথে পড়াটা ফলো করো। আচ্ছা, প্রথমেই পাঠ 1। পাঠ 1-এর আগে আমি এই অধ্যায় পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে তা একটু বলে দেই। আর ভূমিকাটুকু আমি এখন একটু পড়ব। দেখো ভূমিকায় কি বলেছে। আমরা সুন্দর পৃথিবীতে বাস করি। পৃথিবী জুড়ে রয়েছে মানুষ, আরও রয়েছে নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। এসব প্রাণীর মাঝে বুদ্ধিমত্তা দিয়ে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো। আমরা সবকিছুতে যে বলি সমাজ 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 ছাড়া বাঁচা যায় না, সমাজে বাস করতে হবে, এই যে আমরা বলি, এই যে সমাজের ধারাবাহিকতা কিভাবে আসলো, কিভাবে মানুষ সমাজ গড়ে তুললো, তারই কিছু ধারণা তোমরা এই পঞ্চম অধ্যায়ে বাংলাদেশের সমাজে পাবে। তোমরা এই অধ্যায় পাঠ শেষে যা জানতে পারবে, সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারবে, সমাজ বিকাশের বিভিন্ন স্তর যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, অর্থাৎ একদম প্রথম থেকে সমাজটা গড়ার যে ভিত্তি, সেই সময় থেকে ধারাবাহিকতার যে জীবনটা, সেটা তোমরা জানতে পারবে। প্রথম কি ছিল? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে
পারবে। বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে। কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারবে। সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। অর্থাৎ সেই যে কৃষিভিত্তিক সমাজ থেকে আস্তে আস্তে কৃষি প্রযুক্তি নির্ভর এবং শিল্প বিপ্লবের মধ্যে যে আসলো, আধুনিক সমাজে যে হলো কৃষিভিত্তিক সমাজ থেকে যে আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতি আসলো, সে তার ধারাবাহিকতা তোমরা এই বাংলাদেশের সমাজ চ্যাপ্টারের মাধ্যমে জানতে পারবে। আচ্ছা, আজকে আমরা করব পার্ট 1 সমাজের ধারণা। দেখো, সমাজের ধারণায় আছে যে মানুষ একাকী বাস করতে চায় না। পার্ট 1 এ আমরা কি দেখলাম? সমাজের ধারণা। সমাজের ধারণায় কি আছে? মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই মিলেমিশে দলবদ্ধভাবে বাস করে। একসঙ্গে মিলেমিশে বসবাস করার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। মানুষ কি? মানুষ সমাজ ছাড়া চলতে পারে না। সমাজের মাধ্যমে মানুষ একাকী কখনোই বাস করতে পারে না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই কি করে? মিলেমিশে ভাবে দলবদ্ধভাবে বাস করে। একে অপরের সহযোগিতার মাধ্যমে, একে অপরের উপর নির্ভরশীলতার মাধ্যমেই সমাজের বিভিন্ন সম্পর্ক গড়ে ওঠে এবং এভাবেই মানুষের মধ্যে মানুষের মিলেমিশে থাকার মধ্যেই গড়ে ওঠে সমাজ ব্যবস্থা এবং একেই বলা হয় মানব গোষ্ঠী। এই মানব গোষ্ঠীকেই বলা হয় সমাজ। এই যে মানুষের নির্ভরশীলতা, মানুষের সহযোগিতা এবং একে অপরের সাথে এই যে আদান প্রদান, এই সকল কিছুর মধ্যেই যে মানব গোষ্ঠীর যে সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্ককেই বলা হয় সমাজ। আচ্ছা, আমরা পার্ট 1 কিন্তু পড়াচ্ছি। এরপরে আমরা দেখব সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে। আমরা কি দেখি? সমাজের মধ্যে অনেক ছোট ছোট সংঘ, প্রতিষ্ঠান বা সংঘ থাকে। যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গেও আমরা কি দলবদ্ধ জীবনযাত্রা লক্ষ্য করি। একটা পিঁপড়া কি? আমরা পিঁপড়া দেখি না, অনেক সময় দেখি না দলবদ্ধ হয়ে পিঁপড়া যাচ্ছে। আবার পশু পাখিও অনেক সময় দলবদ্ধ হয়ে জীবন যাচ্ছে। তাহলে সমাজের এই যে ধারণাটা, সমাজের এই যে বৈশিষ্ট্যটা শুধু মানব সমাজের মধ্যেই নয়, পশু পাখির মধ্যেও আমরা লক্ষ্য করি। যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে চলে আসে। আমরা দেখি যখন কাক যখন বিপদে পড়ে তখন সকল কাক কা কা করে, তখনই আমরা বুঝে যাই যে কোনো একটা কাক সম্ভবত বিপদে পড়েছে। তাহলে কি পশু পাখির মধ্যেও এই দলবদ্ধ এই সমাজ ব্যবস্থাটা দেখা যায়। মৌমাছিরা মৌচাক এবং উই পোকার ঢিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। আর আমরা কি করি? আমরা প্রথমে যে বললাম যে সমাজের মধ্যে কতগুলি ছোট ছোট গোত্র আছে। সমাজের মধ্যে কি আছে? কতগুলি গোত্র আছে। সেটা হলো পরিবার, সংঘ এবং ক্লাব, সমিতি। তাহলে আমরা কি করি? আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা ভাই বোন, অথবা মা বাবা ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। আমাদের পরিবার কি গড়ে ওঠে? আমরা ছোটবেলায় পড়েছি না, বাবা ভাই বোন, চাচা চাচি, খালু সকলের সমন্বয়ে একটি পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তাহলে আমরা কি জানলাম? সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। তোমরা অবজেক্টিভের কাজগুলো এভাবে দাগিয়ে দেখে করে ফেলবে। এটা কিন্তু একটা অবজেক্টিভ। সমাজ গঠনের প্রথম ধাপ কি? প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। প্রাচীনকালে কিন্তু এই যে পারিবারিক যে বন্ধন, পারিবারিক যে মিলেমিশে থাকা, এইরকম
একটা প্রকৃতি তখন গড়ে ওঠেনি। তখন মানুষ পরিবার কি সেটাই জানতো না। তখন তারা কি করলো? আস্তে, আস্তে তারা দেখলো যে তাদেরকে হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পেতে হলে এবং খাদ্য সংগ্রহ করতে হলে তাদেরকে একত্রে থাকতে হবে। বাঁচার জন্য তাদেরকে দলবদ্ধভাবে থাকতে হবে। এভাবে তারা দলবদ্ধভাবে থাকার প্রয়োজনীয়তা অনুভব করলো। এভাবেই মানুষ হয়ে উঠলো কি? সমাজ গড়ে তোলে। এভাবেই মানুষ এই যে দলবদ্ধভাবে থাকলো, কি জন্য থাকলো? যে তাদেরকে একসাথে থাকলে তারা বাঁচতে পারবে, একসাথে থাকলে তারা হিংস্র প্রাণীর হাত থেকে রক্ষা পেতে পারবে। এইভাবে তারা কি করলো? সকলে মিলে একসাথে থাকার, দলবদ্ধভাবে থাকার চেষ্টা করলো। অর্থাৎ পাশাপাশি থাকার চেষ্টা করলো। এই পাশাপাশি থাকার মধ্য থেকেই গড়ে উঠলো কি? সমাজ ব্যবস্থা। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। পরিবার থেকে কি হলো? গোত্রে। আস্তে, আস্তে পরিবার থেকে আরেকটু বড় হলো গোত্রে। গোত্র থেকে সম্প্রদায়, সম্প্রদায় থেকে জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। এভাবেই ক্ষুদ্র, ক্ষুদ্র থেকে একটা বৃহৎ সমাজে রূপান্তরিত হয়েছে বা উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের ২ টি বৈশিষ্ট্য বিদ্যমান। সমাজের কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান? সমাজের ২ টি বৈশিষ্ট্য বিদ্যমান। তোমরা এগুলা কিন্তু অবজেক্টিভ, তোমরা এগুলা লিখে, লিখে আমাকে দেখাবে। এর ১ম টি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। ২ টি বৈশিষ্ট্য আছে। ২ টি বৈশিষ্ট্য হলো বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। আচ্ছা, আর দ্বিতীয়টি কি? সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বাস করে। মানুষ কি করে? সবাই সবাই মিলে বাস করে এবং এই যে সবাই মিলে বাস করে তার পিছনে কি একটা উদ্দেশ্য আছে, তার পিছনে একটা কারণ আছে। কারণ মানুষ শান্তিতে বসবাস করতে চায়, মানুষ নিরাপদে বসবাস করতে চায়। মানুষ মানুষের সাথে মিলেমিশে একটা জায়গায় অবস্থান করতে চায় এবং মানুষ মানুষের প্রয়োজন মিটাতে চায়। তার জন্যই তারা একত্রে বসবাস করে। এই উদ্দেশ্যগুলি মেটানোর জন্যই তারা পরিবার গড়ে ওঠে এবং তাদের মধ্যে গোত্র গড়ে ওঠে। আচ্ছা, আমরা পার্ট ১ শেষ করলাম। পার্ট ১ এর শেষে শিরোনামটা আবার বলছি, সমাজের ধারণা। তোমরা কি সমাজের ধারণা কি, কিভাবে সমাজ গড়ে উঠলো সে সম্পর্কে তোমরা মোটামুটি জানতে পারলে। এখন তোমরা পার্ট ২ এ জানতে পারবে সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। এই যে সমাজ জীবন, এই যে সমাজ জীবনে গড়ে ওঠা, এর মধ্যে প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের কতটা প্রভাব রয়েছে এটা এখন আমরা আলোচনা করব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের ওপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে কি বলল? মানুষের জীবন পরিবেশের প্রাকৃতিক ও ভৌগোলিকভাবে ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। কখনো, কখনো জীবন ধারণের জন্য পরিবেশের উপর যেমন আমরা নির্ভরশীল হই, মানুষ নির্ভরশীল হয়, আবার কখনো, কখনো অনেক ক্ষেত্রে পরিবেশই আমাদেরকে পরিবেশে অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। পরিবেশও আমাদেরকে নিয়ন্ত্রণ করে। যেমন এজন্য মানব সমাজে প্রকৃতি, আচার-আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। এজন্য পরিবেশের সাথে এই যে ওতপ্রোতভাবে আমরা যে মিলেমিশে আছি, কখনো পরিবেশ আমাদের নিয়ন্ত্রণ করছে, কখনো আমরা পরিবেশকে নিয়ন্ত্রণ করছি। এইজন্য কি হয়? মানব সমাজে প্রকৃতি, আচার-আচরণের মধ্যে সবসময় প্রকৃতির একটা আচার-আচরণ, সংস্কৃতির উপর এই পরিবেশের একটা প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। আমরা এই সভ্যতার যে সিন্ধু সভ্যতা, এগুলা আমরা আলোচনা করেছিলাম নদীভিত্তিক যে। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল কি? নদীভিত্তিক। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, একটু আগে যে বললাম। নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করছে। আর বাংলাদেশের প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর অববাহিকায়? গঙ্গা নদীর অববাহিকায়। এবং প্রাচীনকাল থেকে যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে, যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে, এই সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, এগুলোর সাথে সাথে বাংলাদেশের প্রাচীন সভ্যতাও গঙ্গা নদীর অববাহিকায় গড়ে উঠেছিল। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। এটা স্বাভাবিক। ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কেমন, সেই পরিবেশের উপর নির্ভর করে সেই অঞ্চলের মানুষের কি হয় নির্ভর করে, অঞ্চলের সম্পদের উপর সেই অঞ্চলের মানুষের পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। যেই এলাকায় খনি অঞ্চল আছে সেই এলাকায় দেখা যায় খনি শ্রমিক অনেক। আবার যে এলাকায় শিল্প কারখানায় অনেক বেশি উন্নত, সেখানে দেখা যায় শিল্প শ্রমিক অনেক। তাহলে কি দেখা গেল? যে অঞ্চল ভিত্তিক যে পরিবেশ, সেই অনুযায়ী
সেইখানে সেই ধরনের পেশা গড়ে ওঠে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আমাদের দেশ কি নদীমাতৃক। তাই আমাদের দেশের এম যানবাহনের হচ্ছে নৌকা, লঞ্চ, স্টিমার। আবার কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটির শিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। এই যে কুটির শিল্প, আমাদের দেশের যে কুটির শিল্প গড়ে উঠেছে, এখানেও কিন্তু ভৌগোলিক পরিবেশ বিদ্যমান। কিভাবে? নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরায় তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। এবং শাড়ির জন্য এই যে আর্দ্রতা যে প্রয়োজন, সেই শাড়ি বোনার জন্য সেই আর্দ্রতা নদীর কাছে থাকলে ভালো হয়। সেই জন্য ঢাকার ওই নদীবহুল ও নদী অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ডেমরার তাঁতিরা কি করে? ওই বাস করে ওখানেই এবং বিখ্যাত ঢাকাই শাড়ি সেখানে বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। কারণ এ অঞ্চলে তুঁত গাছ জন্মে এবং তুঁত গাছে রেশম কীট বাসা বাঁধে। রাজশাহীতে কি হয়? রেশমি শাড়ি হয়। কারণ কি জন্য এখানে হয়? কারণ এখানে তুঁত গাছ থেকে যে রেশমের কীট বাসা বাঁধে, সেই তুঁত গাছ অনেক বেশি জন্মে। তাহলে কি দেখলাম? প্রাকৃতিক এবং ভৌগোলিক পরিবেশের সাথে প্রত্যেক মানুষের সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, পেশা গড়ে ওঠে। আচ্ছা, ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পাটি প্রভৃতি ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সবকিছু এই যে ফরিদপুরের গুড়, এগুলা টাঙ্গাইলের শাড়ি, এগুলা সবই কি পরিবেশের সাথে, ওই এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্য বিকাশ লাভ করেছিল। সোনারগাঁয়ের যে বিখ্যাত মসলিন শিল্প, সেই অঞ্চলের যে ভৌগোলিক পরিবেশের সাথে মানানসই ছিল বলেই, পরিবেশের সাথে কাঁচামাল সহজলভ্যতা ছিল বলেই সেখানে এই মসলিন প্রসিদ্ধ লাভ করেছে এবং বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ও ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। এটা স্বাভাবিক। শীতপ্রধান এলাকার মানুষ গরম কাপড় পরবে এবং গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ হালকা সুতি কাপড় পরবে। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়, সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম কি শিল্প এলাকা বলা হয় এবং এখানে নৌ যোগাযোগের অবস্থা ভালো দেখে এখানে শিল্প কলকারখানা বেশি গড়ে উঠেছে। এই হলো পার্ট 2। তাহলে পার্ট 2 এর সাথে আমরা কি জানলাম? সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রত্যেকটা সমাজ জীবনে কিভাবে প্রাকৃতিক জীবন প্রভাব বিস্তার করেছে, ভৌগোলিক জীবন প্রভাব বিস্তার করেছে। যেমন এই যে নদী বহুল এলাকায় তাঁতিরা থাকে, তারপর ওই যার পেশা অনুযায়ী খনি এলাকায় খনি শ্রমিকরা থাকে, পোশাক শিল্প যেখানে বেশি, কলকারখানা যেখানে বেশি, সেখানে শিল্প শ্রমিকরা থাকে। এইভাবে পরিবেশ সবসময় মানুষকে নিয়ন্ত্রণ করেছে এবং ভৌগোলিক পরিবেশ এবং পরিবেশের মাধ্যমেই একটা এলাকার মানুষের পেশা এবং জীবন গড়ে উঠেছে, সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। এই হলো প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। এরপরে পার্ট 3 ও 4 আমরা পড়বো। পার্ট 3 ও 4 এ আছে সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সমাজ বিকাশের বিভিন্ন স্তরে আছে কি? শিকার ও খাদ্য সংগ্রহ। আমরা প্রথমে যে পড়েছিলাম উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। কিভাবে আস্তে আস্তে আমরা এক একটা ধাপ পেরিয়ে এই আধুনিক সমাজে আসলাম, তা তোমরা দেখতে পারবে। আচ্ছা, সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। স্বাভাবিক। আগে যে ছিল, পূর্বে যে সমাজ ব্যবস্থা ছিল, বর্তমানের বাংলাদেশের যে সমাজ ব্যবস্থার সাথে বিস্তর পার্থক্য রয়েছে। আচ্ছা, আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ শাখার ফল। এই যে আজকের এই সমাজ দীর্ঘকাল ধরে পরিবর্তিত হয়ে কালের ধারায় পরিবর্তিত হয়ে এই আজকে সেই সমাজের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরানো সমাজ দ্রুত পরিবর্তন হয়ে একালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এই যে আগে যে সমাজ ছিল, এখন আর যে সমাজ, তার মধ্যে পার্থক্য, এটা কিন্তু হঠাৎ করে আসেনি।
ধারাবাহিকভাবে বিভিন্নভাবে পরিবর্তন হতে বিভিন্নভাবে পরিবর্তন হতে এসেছে, এবং এই পরিবর্তনকে এবং এই যাত্রাপথের এই পরিবর্তনকে ৬টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সমাজের এই ৬টি পরিবর্তন কি আমরা এখন পড়ব। এগুলো হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ১, ২ উদ্যান কৃষিভিত্তিক সমাজ, ৩ পশুপালন সমাজ, ৪ কৃষিভিত্তিক সমাজ, ৫ শিল্পভিত্তিক সমাজ, ৬ শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এই যে ৬টা ধাপ পড়লেই তোমরা বুঝতে পারবে যে প্রথম থেকে কোন সমাজ থেকে আজকে আমরা এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে এসে উপনীত হয়েছি। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, আমরা ১ নম্বরটা এখন পড়ছি। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজটা কি? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। এই যে মানব সমাজে প্রথম সমাজের রূপটা কি ছিল? এটা হচ্ছিল শিকার ভিত্তিক এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক। এর জন্য আমরা পড়েছিলাম যে শিকার খাদ্য ভিত্তিক জন্য এবং হিংস্র প্রাণীর হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করতো? প্রথমে দলগত ছাড়া ছিল যখন, তখন তারা বুঝতে পারলো যে না, আমাদের দলগতভাবে থাকতে হবে, একসাথে থাকতে হবে। এইভাবে কিন্তু সমাজটা গড়ে উঠেছে। এটা হলো সমাজের প্রথম ভিত্তি, সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন-জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এ সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। প্রাকৃতিক সম্পদ অনেক ছিল, কিন্তু তখন জ্ঞান বিজ্ঞানে মানুষ এতটা উন্নত ছিল না যে কিভাবে তারা এগুলোকে ব্যবহার করে, এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করবে। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। তারা তখন কি করত? বন জঙ্গল থেকে খাবার খুঁজতো এবং শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। আদিম সমাজে মানুষের প্রধান কাজই কি ছিল? পেটের জন্য ফলমূল সংগ্রহ করা, পশু পাখি, মৎস্য শিকার ছিল তাদের আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো। তারা যখন শিকার মিলত তখন খেত, আবার যখন শিকার না মিলত তখন তারা না খেয়ে থাকত। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষরা শিকার করত। গোষ্ঠীর শক্তিশালী লোকটিকে সবাই দলপতি হিসেবে মানত। দেখো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এখানে আদিম সমাজের যে প্রথম যে রূপটা তার একটা চিত্র পেয়ে গেলে। তোমরা তখন মেয়েরা কি করত? ফলমূল করত, সংগ্রহ করতো, আর পুরুষরা শিকার করতো। আবার গোষ্ঠীর শক্তিশালী সবচেয়ে যে শক্তিশালী ছিল তাকে কি সবাই দলপতি হিসেবে মেনে নিত। সে সময়ই পাথরই ছিল একমাত্র হাতিয়ার। তখন পাথরকে তারা হাতিয়ার তৈরি করতে পারতো না, পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। এ কারণে সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। কি বলা হয়? প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগ, অর্থাৎ পাথরের যুগও বলা হয়। কারণ তখন পাথরই ছিল তাদের একমাত্র অস্ত্র, একমাত্র হাতিয়ার, একমাত্র শিকার করে ক্ষুধা নিবারণ করার অস্ত্র। আচ্ছা, প্রস্তর যুগের সমাজও বলা হয়। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। তখন তারা পোশাক আশাক তৈরি করার মতো তাদের কোনো ছিল না, যোগ্যতা দক্ষতা তখনও তাদের মধ্যে গড়ে ওঠেনি। তখন তারা শীত রোদ বৃষ্টি থেকে রক্ষা করবার জন্য তারা ছাল ও লতাপাতা, গাছের ছাল, লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এই আদিম সমাজের যে শিকার ও খাদ্যভিত্তিক সংগ্রহভিত্তিক যে সমাজ, এই সমাজ কি করতে পারেনি? কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠানও গড়ে তুলতে পারেনি। এটা ছিল ১ নাম্বার বৈশিষ্ট্যের। এখন ২ নম্বরে আমরা কি পেয়েছিলাম? উদ্যান কৃষিভিত্তিক সমাজ। আচ্ছা, উদ্যান কৃষিভিত্তিক সমাজটা কি? এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। এই সমাজে কি হলো? খাদ্য যে সংগ্রহ করতো, এতদিন যে শুধু ক্ষুধা নিবারণের জন্য খাদ্য সংগ্রহ করতো, সেই মানুষ কি করলো? আস্তে আস্তে ক্ষুধা নিবারণ করে খাদ্যের উৎপাদনকারীতে পরিণত হয়ে গেল। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছেন। সমাজবিজ্ঞানীদের ধারণা এই যে এখন কি কৃষিকাজে প্রধান কি পুরুষরাই করে কৃষিকাজ, মেয়েরাও করে, মেয়েরা সহযোগিতা করে, কিন্তু সমাজবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে প্রথমে যে কৃষিকাজ, সেই কৃষিকাজের উদ্ভাবন করেছিলেন মেয়েরা কৃষিকাজে উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে,
ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল আহরণের ভারের জন্য মেয়েদের উপর যেহেতু ছিল, তখন তারা আস্তে আস্তে কৃষিকাজে নির্ভরশীল হয়ে পড়ে। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গ্রাম ও বার্লির যেসব দানা পড়তো, আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজি উঠতো চারা গাছ। এই যে তারা খেত, এই যে চারাগুলো এগুলো ফেলতো, ফেলে আস্তে আস্তে কি দেখা যেত সেই বার্লি থেকে, গম থেকে চারা গাছ গজি উঠতো, চারা গাছ হতো। চারা গাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ধরনের ঘটনা দেখে থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। তখন তারা ভাবলো যে এইটা থেকে যদি এই গাছ সৃষ্টি হয়, বীজ সৃষ্টি হয়, তাহলে তো আমরা এগুলো থেকেই আমাদের খাওয়ার পরবর্তী যোগান সৃষ্টি গড়ে তুলতে পারি। তখন তারা এগুলো থেকে শস্য পাওয়ার ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। কৃষিকাজের এই পর্যায়কে কি বলা হয়? উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথম মেয়েরা তাদের বসবাসের আশপাশ পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। শিক্ষার্থীরা দেখো কত সুন্দর। তখন তারা যখন জানলো যে এর থেকে বীজ শস্য দানা সৃষ্টি হয়, তখন তারা ভাবলো যে এই এই খাদ্যের যোগান তো আমরা তারপরের আমরা করে ফেলতে পারি। তখন তারা কি করলো? চিরে, তাদের হাতের যে অস্ত্র ছিল, লম্বা লাঠি বা পশুর শিং ছিল, এগুলা দিয়ে মাটিটা চিরে এর মধ্যে আস্তে আস্তে সেই বীজগুলো ফেলে দিয়ে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটতো। ফসল কাটতো তারা কি দিয়ে? পশুর চোয়ালের যে হাড়, ওগুলা শক্ত হয়ে যেত, ওগুলা দিয়ে হাড় কাটতো। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। তবে প্রয়োজনের বেশি ফসল তাদের যতটুকু লাগবে তারা তখন তখন তো বাজার ব্যবস্থা এগুলা ছিল না। তখন তাদের শুধু তাদের প্রয়োজনটুকু মেটানোর জন্যই তারা ফসল উৎপাদন করত। আচ্ছা, দ্বিতীয়তে কি আছে? পশুপালন সমাজ। এরপর আমরা কি পড়বো? ৩ নাম্বার পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায়। তখন আস্তে আস্তে কি হলো? উদ্যান ভিত্তিক সমাজের পরে পশুপালন। যখন পশুপালন করা হলো তখন সমাজটা একটু এগিয়ে গেল। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। এই সমাজের মানুষ কি করলো? এটা কিন্তু প্রত্যেকটা ধাপে ধাপে সমাজের মানুষ। প্রথম ছিল কি? পশুভিত্তিক শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, তারপর আসলো উদ্যান ভিত্তিক সমাজের মানুষ, এরপর আসলো পশুপালন সমাজের মানুষ। তারা কি করলো? একটু আরেকটু উন্নত হলো এবং এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করেও তাদের জীবিকা নির্বাহ করত। আচ্ছা, শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। তারা যখন শিকার করত তার সাথে নিয়ে যেত এবং কুকুর ছিল তাদেরকে বিশ্বস্ত প্রহরী। তারা প্রথমে কুকুরকে পোষ মানানো শুরু করে। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। এগুলোকে ধরে ধরে রাখতো, ধরে এর মতো রেখে দিত, স্টকে রেখে দিত। কিন্তু যখন তারা শিকার পেত না তখন তারা এই খাদ্য ভাণ্ডার থেকে এগুলোকে ব্যবহার করত। আচ্ছা, মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। আস্তে আস্তে তারা এটাকে যখন খেতে শুরু করলো, যখন শিকার পেত না, তো একসময় তারা বুঝতে পারলো যে এগুলাকে একটার পর একটা না খেয়ে এগুলাকে রেখে দিলে, এগুলাকে পালন করলে অনেক বেশি লাভ হবে। এবং সে ক্রমে ক্রমে যখন বুঝলো তখন তারা কি করলো? প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হবে। এবার গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হবে। এইভাবে তারা পরবর্তীতে তারা বুঝতে পারলো যে এগুলাকে না মেরে এগুলাকে যদি রেখে দেয়, এখান থেকে দুধ পাওয়া যাবে, এদের চামড়া দিয়ে অনেক কাজ করা যাবে এবং এর ফলে বছর বছর এদের বাচ্চা হবে, সেই বাচ্চা দিয়েও আরো কাজ করা যাবে। তাহলে এতে কি হবে? এই পশু সম্পদগুলো, গৃহপালিত এই পশুর সংখ্যা যত বেড়ে যাবে ততই আমাদের মানব সম্পদে পরিণত হবে, অর্থাৎ আমাদের কাজে লাগবে। এই ধারণা তখন পশুপালন সমাজের মানুষের মধ্যে বদ্ধমূল হলো। এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি। এই যে পশুপালন সমাজ, এই সমাজেও তখনও মুদ্রার প্রচলন হয়নি। তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। দ্রব্য বিনিময় অর্থাৎ মুদ্রা না, দ্রব্য দিয়ে দ্রব্য নেওয়া, এই প্রথা এই পশুপালন সমাজের মানুষের মধ্যে গড়ে ওঠে। একজনের পশুর সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যাযাবর জীবনযাপন
করতো। তখনও কিন্তু তারা ঘর-বাড়ি গড়ে তুলতে পারেনি। তখনও তাদের মধ্যে মুদ্রা ব্যবস্থার প্রচলন হয়নি। তবে দ্রব্য বিনিময় প্রচলন ছিল। তারা কি করতো? একজনের জিনিস দিয়ে আরেকজনের করতো। একজনের পশু দিয়ে আরেকটা পশু নিত বা একজনের একটা জিনিস দিয়ে আর বদল করে যার যেটা নেই সে সেটা নিত। আর যার যেটা আছে সেটা আবার রেখে দিয়ে আরেকজনের সাথে বদল করত। আচ্ছা এইভাবে তারা করত। তবে তারা তখনও কিন্তু তারা আদিম যুগেই ছিল এবং গৃহস্থালী বা ঘর-বাড়ি তোলার মতো ছিল। তখনও তাদের কিন্তু জীবন ছিল যাযাবরের মতো। অর্থাৎ পশুপালন সমাজের মানুষের জীবনও তখনও অ্যাম সমাজের মতো মানুষের এম তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। অর্থাৎ পশুপালন সমাজের মানুষও আদিম মানুষের মতোই যাযাবর ছিল। তখনও কিন্তু ঘরবাড়ির ধারণাটা গড়ে ওঠেনি। আমরা পরবর্তীতে এটা পাবো অধ্যায় ৫ এবং অধ্যায় ৬ এ আমরা আস্তে, আস্তে সমাজের বিকাশের বিভিন্ন স্তর কৃষি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজে যাবো। এরপর কৃষিভিত্তিক সমাজে যাবো। আচ্ছা আমরা আজকে এই পর্যন্তই পড়বো। পাঠ ৭ টা। ৭ টার মধ্যে আমি ১, ২, ৩ ও ৪ পড়িয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি ভেঙে, ভেঙে পড়িয়ে দিলাম। একদম, একদম সোজা বাংলাদেশের এই সমাজ পঞ্চম অধ্যায়টা যখন সৃজনশীল আসবে পরীক্ষায়, তোমরা এই চ্যাপ্টার থেকে অনেক সুন্দর করে আনসার করতে পারবে। কারণ এই চ্যাপ্টারটা খুবই সহজ এবং এতে বুঝতেও কোনো জটিলতা নেই এবং উত্তরও তোমরা সুন্দরভাবে করতে পারবে। তাই তোমরা যদি লাইন, লাইন ধরে, ধরে পড়ো তাহলে তোমাদের অবজেক্টিভ যেমন হয়ে যাবে, তোমাদের সৃজনশীলও হয়ে যাবে। আমি আশা করব তোমরা আমার সাথে, সাথে এই অধ্যায়টুকু ভালো করে পড়বে। যেহেতু তোমাদের অর্ধবার্ষিকী আছে, স্কুল খুলে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষাটা আগে হবে। তাই অর্ধবার্ষিকের সিলেবাসটা আমরা আগে শেষ করে দেব। আচ্ছা, তাহলে তোমরা লাইনে, লাইনে পড়বে। এখান থেকে যা, যা অবজেক্টিভ বের হবে লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। আশা করি তোমরা আর যে যেই ছাত্ররা পাঠাও তার চেয়ে আরো বেশি পাঠাবে। আমি আরো বেশি সংখ্যক পাঠানো এম এটাই আমি আশা করি। কিন্তু তোমরা কিন্তু সেই সংখ্যা কিন্তু অনেক কম থাকে। তাই আমি আশা করব এবার অনেক শিক্ষার্থীরা আমার এই পড়াটা পাঠাবে। আর আমি যেভাবে পড়লাম লাইন, লাইন ধরে পড়বে এবং যে এখানের ভিতর থেকে অবজেক্টিভ বের করে খাতায় তুলে আমাকে দেখাবে। আচ্ছা আজকে এখানেই আমরা শেষ করি। আগামী ক্লাসে পরবর্তী পাঠগুলো পড়িয়ে আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ।